আমি যদি এই মুহূর্তে একটু চিত্র দেখাই, আমি একেবারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের মূল গেটে আছি। আপনি দেখুন যে একের গেটে কিন্তু এখনো ভিড়। এই আদালতের এই মামলার সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন, আইনজীবীরা রয়েছেন, একই সাথে আসামি পক্ষের আইনজীবী রয়েছেন, তারা সবাই কিন্তু এরই মধ্যে ঢুকে গেছেন। কিছুক্ষণ আগে এখানে আমি দেখেছি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, এই কয়েক মিনিট আগে তিনি ঢুকেছেন, এবং তার আগে অ্যাটর্নি জেনারেল তিনি সুপ্রিম কোর্ট থেকে এসেছেন, এবং তার সাথে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার সহ বেশ কয়েকজন কর্মকর্তারা কিন্তু আইন কর্মকর্তারা সেখান থেকে এখানে এসেছেন। আমরা এর আগে এখানে দেখেছি শহীদ পরিবারের অনেকেই, আমি সেখানে মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ এসেছে, গণতন্ত্র মঞ্চের হাদিকে আমরা দেখতে পেয়েছি। আমি এখানে বিভিন্ন শহীদ পরিবার, শহীদ সৈকতের বোন এসেছে, বিভিন্ন শহীদদের যারা পিতামাতারা এখানে এসেছে, অর্থাৎ তারা সেখানে এসেছেন। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু একেবারে লোকে লোকারণ্য। এখানে বেশিরভাগই গণমাধ্যম কর্মী এবং নিরাপত্তা কর্মীরা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। আমি অনেক আন্তর্জাতিক গণমাধ্যম কিন্তু সরাসরি সম্প্রচারে গেছে এখান থেকে, কারণ এটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সাথে এই মুহূর্তে যত সময় গড়াচ্ছে এবং রায়ের সময় যত ঘনিয়ে আসছে, আমরা দেখেছি যে এই ট্রাইব্যুনালের চতুর্পাশে একেবারে দোয়েল চত্বর থেকে শুরু করে এদিকে মাজার গেট থেকে শুরু করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে দিয়ে পুরো সুপ্রিম কোর্টের মৎস্য ভবন এলাকা পর্যন্ত কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনি জানতে চেয়েছিলেন যে আদালত এখনই বসবে কিনা। দেখুন, পূর্ব নির্ধারিত সময় সকাল 11টার সময় আদালত বসার কথা, এবং এই আদালতের সাথে, এই বিচারের সাথে যারা সংশ্লিষ্ট তারা প্রত্যেকেই কিন্তু এখানে এসেছেন। এবং আজকে আমরা যেটি ধারণা করছি, এখানে এই যে এজলাস কক্ষ সেটি খুব বেশি বড় নয়, তো সেখানে আসলে জায়গা সংকুলন হওয়াটাও খানিকটা মুশকিল হয়ে যাবে। রায়ের বিষয় একেবারেই গোপনীয় বিষয়, এবং এটি একমাত্র বিচারপতি যারা তারা জানেন। এখানে 3 বিচারপতির যে ট্রাইব্যুনাল রয়েছে তারা শুধু জানেন যে এটা কত পৃষ্ঠার রায় হচ্ছে বা কি কতটুকু আজকে ঘোষণা করা হবে। তবে সাধারণত এই ধরনের আদালত থেকে যেটি দেখা যায় যে পুরো যেই রায় সেটি কিন্তু এখানে পড়ে শোনানো হয়, সেটি 1-1.5 ঘন্টা ধরেও হতে পারে। এর আগে আমরা দেখেছি, আপনি দেখতে পাচ্ছেন যে অনেক আইনজীবীরাও কিন্তু এসছেন, এবং এখানে শুধুমাত্র এই মামলার সাথে যারা রয়েছেন তাদের বাইরেও বিভিন্ন সিনিয়র আইনজীবীরা আসছেন, কারণ এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই যে জুলাই আন্দোলন পরবর্তী যতগুলো মামলা হয়েছে সেই মামলার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা মনে করা হয়। এই মামলার আসামি হচ্ছেন সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাদের নিয়োগ করা সেই সময়ের যিনি পুলিশ প্রধান ছিলেন আইজিপি। তো তাদের এই যে বিচারিক প্রক্রিয়া শেষে আজকে কি রায় দেয় তা দেখতে সুপ্রিম কোর্ট থেকে কিন্তু আপনি এখনো দেখছেন যে একদল আইনজীবী তারা কিন্তু এসেছেন, তারা আদালতে ঢুকবেন এখনই। এবং আরেকটি বিষয়, কিছুক্ষণ আগে আমরা যাদের কথা বলছিলাম যে শহীদ পরিবার আজকে সবচেয়ে বেশি তারা তাকিয়ে আছে যে কি রায় হয়। এখানে তাদের সাথে কথা বলেছি, তারা তাদের প্রতিক্রিয়ায় বলেছেন যেহেতু অনেকের সন্তান হারিয়েছেন, তারা ভাই বোন হারিয়েছেন, সুতরাং তাদের দাবি, তাদের আবেগ অন্য পর্যায়ের, এবং অনেকেই সেই জায়গায় আমরা দেখেছি যে তারা সরাসরি একেবারে সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। এই মুহূর্তে আমি আবার একটু দেখাতে চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মূল গেট, সেই গেটে দেখুন এখানে যেহেতু একটা নিরাপত্তার বিষয় রয়েছে, সেই কারণে এখানে সবাই কিন্তু খুব স্বাভাবিকভাবে এই জায়গায় ঢোকা সম্ভব না। অন্য দিনের তুলনায় আজকে নিরাপত্তা পাশ ও দিতেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। এবং আমি একটু ভেতরের দৃশ্য দেখাতে চাই। এখানে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদেরকে ঢোকানো হচ্ছে তাদের প্রত্যেকে তল্লাশি করা হচ্ছে। আর এখানের আরেকটি নিয়ম রয়েছে, আমরা অ্যাপিলেট ডিভিশন বা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ডিভিশনের অন্যান্য যেই আদালতগুলো রয়েছে 40-50টি যে বেঞ্চ রয়েছে, সেই আদালত কক্ষগুলোতে আমরা ঢুকতে গেলে কিন্তু মোবাইল ফোন সহ অন্যান্য যে কোনো গ্যাজেট সহ আমরা ঢুকতে পারি। কিন্তু এটি সেই আগে থেকেই 2009 সালে এই ট্রাইব্যুনালের সেই আইন সংশোধনের পরবর্তীতে যখন ওই সময় বিচার করা হয়েছিল আওয়ামী লীগের সময়, তখনও যে নিয়ম ছিল এখনো সেটি আছে, অর্থাৎ মোবাইল ফোন সহ অন্যান্য বিভিন্ন ইলেকট্রিক যেই গ্যাজেট যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আসলে এখানে ঢোকা যায় না। তো এই গ্যাজেটগুলোকে তারা রেখে দেন, এবং যাতে করে এর ভেতর থেকে কোনো ধরনের রেকর্ড না করা যায়, কোনো ধরনের সেখান থেকে যে রায় দেওয়া হচ্ছে সেটি ছবি তোলা না যায়, সেই ধরনের কিন্তু নিরাপত্তা ব্যবস্থা এখানে রয়েছে। এখান থেকে আরো বেশ কয়েক ঘন্টা আগেই ভেতরে মূলত যেই ধরনের ব্যবস্থা করা হয়, এখানে দেখুন চিফ প্রসিকিউটরের একটি ফেসবুক পেজ রয়েছে সামাজিক মাধ্যমে, সেই পেজে সরাসরি সেখানে কিন্তু ক্যামেরা সেটআপ সেই শুরু থেকেই রয়েছে। কারণ আপনি জানেন যে এই ট্রাইব্যুনাল আইন নেই, কিন্তু এটি তারা রেখেছেন এবং এটি তারা শুরু করেছেন বাংলাদেশের ইতিহাসে প্রথম এখান থেকে সম্প্রচার করা হচ্ছে। তো সেই সুবিধা শুরু থেকেই ছিল, যার কারণে এখানে স্থায়ীভাবে ক্যামেরা সেটআপ দেওয়া আছে। সেটি হচ্ছে তাদের যে সামাজিক পেজ সেখানে বা সামাজিক মাধ্যমে প্রচারের জন্য, আর সরাসরি বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারের জন্য যেদিন সম্প্রচার করা হয়, যেমন আজকেও এখান থেকে আরো বেশ কয়েকটা ঘন্টা আগে বাংলাদেশ টেলিভিশনের যারা কারিগরি টিম যারা রয়েছে তারা সেখানে এসেছে এবং তাদের ক্যামেরা সেটআপ সহ
যাবতীয় তারা যেই সেট আপ তারা সেটি সম্পন্ন করেছেন এবং যে কোনো সময় এখান থেকে সরাসরি সম্প্রচার হবে তেমনটি আমরা জানতে পেরেছি। এটি এবং বাংলাদেশ টেলিভিশন থেকে অন্যান্য গণমাধ্যমগুলো এবং বিদেশি গণমাধ্যমগুলো তারা কিন্তু সম্প্রচার করবে। আরেকটি বিষয় দেখুন, আজকের এই মামলায় মূলত যেহেতু আজকে আর কোনো কার্যক্রম নেই মামলার, সরাসরি আদালত বসার পরেই সরাসরি রায় ঘোষণায় যাবেন, তেমনটি আমরা অন্যান্য যে অভিজ্ঞতা তা থেকে তেমনটি ধারণা করা হচ্ছে। আপনি এই মামলা সম্পর্কে খানিকটা জানতে চেয়েছিলেন। দেখুন, আজকে এখানে যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে মোট শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মোট 5টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। তো সেই অভিযোগগুলোতে আজকে কোন অভিযোগগুলো প্রমাণিত হয়েছে এবং যদি কোনো অভিযোগ আদালতের কাছে প্রমাণিত না হয় সেই ক্ষেত্রে আদালত বলবেন যে এই 5টি অভিযোগের ভিতরে কোন 3টি প্রমাণিত হয়েছে, অথবা যদি তারা নির্দোষ হন তাহলে আদালত বলবেন যে কোনো অভিযোগই তাদের প্রমাণিত হয়নি। সেই বিষয়টি পুরো আদালতের উপরে নির্ভর করছে, রায়ের মাধ্যমে আমরা সেটি জানতে পারবো। আরেকটি বিষয়, যদি এখানে অনেকেই প্রশ্ন করেছেন বা অনেকে জানতে চান যে এর পরবর্তী বিচারিক প্রক্রিয়া কি, দেখুন এখন বিচারিক প্রক্রিয়া নির্ভর করছে হচ্ছে আজকের রায়ের উপরে। সেই রায়ে আসামিরা খালাস পাচ্ছেন নাকি সাজাপ্রাপ্ত হচ্ছেন সেই জায়গায় যদি তারা খালাস পান সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষ অর্থাৎ এই প্রসিকিউটররা তারাই কিন্তু অ্যাপিলেট ডিভিশনে আপিল করতে পারবেন এখান থেকে। এখানে আরেকটি বিষয় বলে দিই যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরবর্তীতে কিন্তু হাইকোর্টে কোনো আপিল হবে না, কারণ আপনি জানেন যে আমাদের অন্যান্য যে বিচারিক আদালতগুলো রয়েছে সেই জায়গা থেকে কোনো মৃত্যুদণ্ড বা অন্য কোনো সাজা হলে তার পরবর্তী উচ্চ আদালত হচ্ছে হাইকোর্ট, সেখানে আপিল করতে হয়। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটি হচ্ছে হাইকোর্টের সমমানে, বরং হাইকোর্টের যে কোনো বেঞ্চ থেকে এখানে আসলে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের সমান বলা যেতে পারে, কারণ এখানে 3 জন বিচারপতির এই ট্রাইব্যুনাল। সুতরাং এটি যেহেতু হাইকোর্টের সমমানে, সুতরাং এখানকার কোনো আদেশের বিরুদ্ধে বা অর্ডারের বিরুদ্ধে বা রায়ের বিরুদ্ধে হাইকোর্টে কোনো আপিল হবে না, সরাসরি অ্যাপিলেট ডিভিশনে যাবে। সেটি 30 দিনের ভিতরে আপিল করতে হবে। যে জায়গায় ছিলাম, দেখুন যদি এখানে আসামিরা খালাস পান সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষ এই রায়ের বিরুদ্ধে আপিল করবে, সেটি আমরা এরই মধ্যে প্রসিকিউটরদের সাথে কথা বলে তেমনটা আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় হচ্ছে, আপনি যদি আসামিরা সাজাপ্রাপ্ত হন সেই ক্ষেত্রে আসামিদের আপিল করার কথা, কিন্তু এখানে যেহেতু প্রধান 2 জন আসামি শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী তারা দুজনই আইনের ভাষায় পলাতক রয়েছেন, সুতরাং তারা আর আপিল করার সুযোগ পাবেন না, আইনজীবীও দিতে পারবেন না বা রাষ্ট্র তাদের পক্ষে আইনজীবী দিবে না। কিন্তু প্রাথমিক পর্যায়ে অর্থাৎ ট্রায়াল পর্যায়ে কিন্তু তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী দেওয়া হয়েছিল। এখানে আরো একজন আসামি রয়েছেন যিনি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তার মূলত 2টি স্ট্যাটাস, তিনি একাধারে আসামি আবার তিনি রাজসাক্ষী। তিনি রাজসাক্ষী হয়েছেন মূলত তার আইনি এই সুবিধা নিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 1973 অ্যাক্টের 15 ধারা অনুযায়ী তিনি কিন্তু খালাস পেতে পারেন বা আদালত তার উপরে যে কোনোভাবে তার সাজা কমাতে পারে, সেই সুযোগ আদালতের রয়েছে। তিনি সেই জায়গা থেকে তার অপরাধ স্বীকার করে নিয়ে তিনি এখানে রাজসাক্ষী বা তিনি সাক্ষ্য দিয়েছেন সরাসরি শেখ হাসিনা এবং আসাদুজ্জামানের বিরুদ্ধে। সুতরাং তিনি যদি খালাস পান সেহেতু তার যে চাওয়া সেটি পূরণ হবে, তিনি সেক্ষেত্রে আপিলে আর যাবেন না। এবং এই ক্ষেত্রে আরেকটি বিষয় একটু গুরুত্বপূর্ণ মনে করিয়ে দেওয়া যায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম আর্গুমেন্টের শেষ পর্যায়ে যেদিন সমাপনী বক্তব্য দেয় সেদিনও কিন্তু তারা এই আদালতে এবং পরবর্তীতে চিফ প্রসিকিউটর আমাদের বলেছেন এই রাজসাক্ষীর কিন্তু সাজা তারা চাননি, তারা শুধুমাত্র 2 জনের চেয়েছেন। অর্থাৎ চৌধুরী আব্দুল্লাহ আল মামুন খালাস যদি পান সেক্ষেত্রে তিনি নিজে যেহেতু আপিলে আর যাওয়ার প্রশ্নই ওঠে না, রাষ্ট্রপক্ষ পরবর্তীতে হয়তো আর সাক্ষী তার বিরুদ্ধে আপিল করবে না। কিন্তু চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের যদি সাজা হয় এবং সেই ক্ষেত্রে তিনি যদি সংক্ষুব্ধ হন, তিনি যদি সেটি মেনে না নেন সেক্ষেত্রে তিনিও কিন্তু আপিল করতে পারবেন। সুতরাং রায়ের উপরে পরবর্তী বিচারিক প্রক্রিয়ার অনেক কিছু নির্ভর করছে। এইখানে কি জি এইখানে আরেকটি বিষয় একটু মনে করিয়ে দিই, কিছুক্ষণ আগে যেমনটা বলছিলাম যে এখানে এই শহীদ পরিবার সহ যারা জুলাই আন্দোলনের সামনের সারিতে ছিলেন, ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন সংগঠন থেকে এখানে যারা এসছেন তাদের সাথে কথা বলেছি। তারা একটা বিষয় বলেছেন যে এখানে আমি গণতন্ত্র মঞ্চের হাদির কথাই বলি, তিনি বলেছেন যে যদি এই রায় তাদের পছন্দ না হয়, অর্থাৎ তাদের ভাষায় তারা যদি ন্যায় বিচার না পান সেক্ষেত্রে তারা শাহবাগের মতো গণতন্ত্র মঞ্চের মতো অন্য কোনোভাবে শাহবাগে জড়ো হতে চান না।